বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বই থেকে ব্যাকরণ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা পরিচ্ছেদ 31, বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ। আজকে আমরা বাক্যের বিভিন্ন অংশ এবং বাক্যের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ সম্পর্কে জানব। প্রথমেই জেনে নিই বাক্য কাকে বলে। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। বইয়ের সংজ্ঞা এখানে বলা আছে, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। তোমরা জানো যে ভাষার প্রকাশ মাধ্যম হচ্ছে বাক্য, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাক্য দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি, আর সেই বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। এই জন্য বলা হয়েছে বাক্য যেহেতু শব্দ দিয়ে গঠিত হয় এবং বাক্য দ্বারা মনের পূর্ণ ভাব প্রকাশ করে, তাই বাক্যের অর্থ থাকতে হবে। আমরা এভাবে সংজ্ঞাটা একটু বলতে পারি, এক বা একাধিক শব্দ দিয়ে যখন বক্তার মনের পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। অর্থাৎ এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। এখানে এই সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়েছে, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। অর্থাৎ মনের ভাব প্রকাশ করা, অর্থাৎ ভাষা প্রকাশ করতে হবে, তাহলেই সেটা বাক্য হবে। কারণ ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কারণ বাক্য মানেই হচ্ছে যেটা দ্বারা বক্তার মনের ভাব প্রকাশ পায়, আর ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের একটি মাধ্যম। তাই মনের ভাব প্রকাশের জন্য যেহেতু বাক্য প্রয়োজন বা বাক্য একটি উপকরণ, তাই এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে একটি পূর্ণ অর্থ প্রকাশ করবে বা বক্তার পূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখন তাকে বাক্য বলে। অর্থাৎ বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। যেমন একটা উদাহরণ এখানে আছে, সজল ও লতা বই পড়ে, রহিম প্রতিদিন স্কুলে যায়। অর্থাৎ এই যে কথা, পূর্ণ একটি কথা, এই কথা দিয়ে পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, তাই এটি বাক্য। 5টি শব্দ দিয়ে গঠিত এই বাক্যে বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশিত হয়েছে, সজল ও লতা বই পড়ে। ঠিক আছে, এখানে 5টি শব্দ দিয়ে বাক্যটি গঠিত হয়েছে। এক বা একাধিক শব্দ দিয়ে বাক্য গঠিত হতে পারে, তবে বাক্যের শর্ত হচ্ছে বক্তার মনের পূর্ণ ভাব প্রকাশ পেতে হবে, তাহলেই সেটা তখন বাক্য হবে। 2 বা ততোধিক শব্দ পাশাপাশি বসবে এবং বক্তার মনের পূর্ণ ভাব প্রকাশ করবে, তখন সেটাকে বলা হবে বাক্য। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে। আবার এখানে দেখো বলা আছে যে বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে। আমরা পদের সংজ্ঞা পড়েছি বা পদ কাকে বলে বলেছি। পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ। অর্থাৎ বাক্যের মধ্যে শব্দগুলো ব্যবহৃত হলেই সেগুলোকে পদ বলে। বাক্যের মধ্যে শব্দগুলো ব্যবহৃত হলেই সেগুলো পদ বলে, আর আলাদাভাবে যখন থাকবে তখন সেটা হবে শব্দ। তাহলে দেখো, শব্দ এবং পদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। শব্দ হচ্ছে যখন এক বা একাধিক বর্ণ দিয়ে একটি অর্থ প্রকাশ করবে তখন সেটা হবে শব্দ, আর এই শব্দটাই যখন বাক্য গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন সেটার নাম হয়ে যাবে পদ। অর্থাৎ প্রত্যেকটি শব্দই পদ, কিন্তু প্রত্যেকটা পদই শব্দ, কিন্তু প্রত্যেকটা শব্দ পদ নয়। আমি আবারও বলছি, প্রত্যেকটা পদই শব্দ, কিন্তু প্রত্যেকটা শব্দ পদ নয়। কারণ হচ্ছে শব্দ মাত্রই পদ না, কারণ হচ্ছে শব্দ আলাদাভাবে গঠিত একটি শব্দ, কিন্তু এই শব্দটা দিয়ে যখন বাক্য গঠন করা হবে তখনই তার আলাদা একটি নাম হয়ে যাবে, সেটা হবে পদ। অর্থাৎ বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে। এদিক দিয়ে পদ হলো বাক্যের একক। এবার দেখো, আমরা বলেছিলাম ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, আর বাক্যের একক হচ্ছে পদ। বাক্যের একক কি? পদ। পদ হলো বাক্যের একক, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। রূপতত্ত্ব অংশে
শব্দশ্রেণী নামে বাক্যের এই পদ বিভাজনকে উপস্থাপন করা হয়েছে। আমরা সামনে পদ বিভাজন আলোচনা করব, বা গত ক্লাসে এর আগে যে পদের যে রূপতত্ত্বের যে অংশ পদ ছিল সেখানে কিন্তু আলোচনা হয়েছে, তোমরা ক্লাসটা করতে পারো। উপরের বাক্যের সজল, লতা ও বই হলো বিশেষ্য, ও হলো যোজক, পরে হলো ক্রিয়া। আমরা পদের শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম, এখানে শব্দের শ্রেণীবিভাগ, এখানে পদ পড়েছিলাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক। তোমাদের নিশ্চয় মনে আছে, তোমরা আগের ক্লাস পরিচ্ছেদ 17, 18 থেকে একেবারে 25 পর্যন্ত এই আলোচনায় আছে। সেখানে তোমরা দেখবে যে পদের কত শ্রেণীবিভাগ। পদের শ্রেণীবিভাগের মধ্যে যেমন একটি বাক্য, এখানে আছে সজল ও লতা বই পড়ে। এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই এক একটি পদ। তাহলে সজল কোন পদ? সজল একটি বিশেষ্য পদ, কারণ ব্যক্তির নাম বোঝাচ্ছে। ও হচ্ছে যোজক। যোজক কি? দুটা শব্দকে যুক্ত করে যে শব্দ, সেটা হচ্ছে যোজক। যেমন সজল ও লতা, সজল এবং লতাকে যুক্ত করেছে ও হচ্ছে যোজক। বই হচ্ছে বিশেষ্য, আর পড়া একটা কাজ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া হচ্ছে কাজ, যে কোনো কাজ করা বোঝালে তাকে বলা হয় ক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে পদ তার বিভিন্ন শ্রেণীবিভাগও আছে। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে, তখন সেই একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলা হয়। আচ্ছা, বাক্যের মধ্যে যখন আমরা দেখি যে আলাদা ভাগ, বর্গ বা একগুচ্ছ শব্দকে একত্রিত করা যায়, যেমন সজল ও লতা। সজল ও লতা এই দুইটা শব্দ, এই তিনটা শব্দ মিলে কিন্তু একটা গুচ্ছ বা বর্গ। গুচ্ছ বা বর্গ কি? একাধিক শব্দকে একত্রে গুচ্ছ বা বর্গ বলে। একাধিক শব্দ একত্রিত হলে সেটাকে খণ্ডাংশ বা গুচ্ছ বা বর্গ বলা হয়। যেমন সজল ও লতা, এখানে সজল ও লতা এক গুচ্ছ শব্দ মিলে এখানে একটি বর্গ হয়েছে। বা সাধারণ বাক্যের প্রধান তিনটি অংশ। তাহলে দেখো আমরা পেলাম যে বাক্যের মধ্যে একাধিক শব্দ মিলে একটি বর্গ গঠিত হয়। আবার বাক্যের তিনটি অংশ থাকে, একটি হচ্ছে বাক্যের তিনটি অংশ কর্তা, কর্ম ও ক্রিয়া। বাক্যের মধ্যে কয়টি অংশ? তিনটা অংশ। কি কি? কর্তা, কর্ম এবং ক্রিয়া। বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হলো কর্তা। বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হলো কর্তা। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় কর্ম। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় কর্ম। আর বাক্যের মধ্যে যে অংশ দিয়ে কোনো কিছু করা, ঘটা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়া বলে। অর্থাৎ কোনো কিছু করা, বলা বা কোনো কিছু ঘটা, হওয়া এরকম বোঝালে তখন সেটা হচ্ছে ক্রিয়া। অর্থাৎ কোনো কাজ করা বোঝালে তখন সেটাকে বলা হয় ক্রিয়া। কোনো কাজ করা বোঝালে সেটাকে বলা হয় ক্রিয়া। যেমন এই যে পড়া একটা কাজ, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে সজল ও লতা এই বাক্যে কর্তা হচ্ছে সজল ও লতা। বই পড়ে, বই হচ্ছে কর্ম, বইকে আশ্রয় করে কাজটি হয়। অর্থাৎ কি করে? যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় কর্ম। কি করে? বই পড়ে, বই এটা হচ্ছে কর্ম। বইকে অবলম্বন করে কাজটি সম্পাদিত হয়েছে, এই জন্য বই হচ্ছে কর্ম। বাক্য থেকে কর্ম বের করতে হলে আমরা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হবে কর্ম। তোমাদের এর আগেও আমি কারকের ক্লাসে বলেছিলাম কর্ম কি। কর্ম হচ্ছে বাক্যে যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে কর্ম। এখন বাক্যে কর্ম নির্ণয় করতে হলে বা বাক্যের কোন পদটা হচ্ছে কর্মপদ সেটা বের করতে হলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বাক্যের কর্ম। ঠিক আছে, যেমন এখানে সজল ও লতা বই পড়ে, এই বাক্যে কর্মপদ কোনটা বা কর্ম কোনটা? যেমন আমি বলেছিলাম ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হচ্ছে কর্ম। তাহলে সজল ও লতা বই পড়ে, এই বাক্যে ক্রিয়া হচ্ছে পড়ে। তাহলে ক্রিয়াকে প্রশ্ন করি কি পড়ে? হ্যাঁ, বই পড়ে। তাহলে উত্তর পাওয়া গেছে বই। বই হচ্ছে কর্ম।
ঠিক আছে। আমরা বাক্য থেকে কর্ম নির্ণয় করব ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। তাহলে আমরা জানলাম বাক্যের 3টি অংশ, কর্তা, কর্ম ও ক্রিয়া। প্রতিটি বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় এই 2 অংশে ভাগ করা যায়। বাক্যের কয়টি অংশ থাকে? 2টি অংশ। বাক্যের কয়টি অংশ? 2টি অংশ। বাক্যের প্রধান অংশ কয়টি? 3টি। তোমাদের প্রশ্ন হতে পারে সাধারণ বাক্যের প্রধান কয়টি অংশ? একটি সাধারণ বাক্যের প্রধান অংশ হচ্ছে 3টি। আর প্রতিটি বাক্যের কয়টি অংশ? 2টি অংশ। একটা হচ্ছে উদ্দেশ্য এবং আরেকটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্য হচ্ছে বাক্যের যে অংশে কারো সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। অর্থাৎ বাক্যে যাকে কোনো কিছু বলা হয়, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে বাক্যের উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে বলা হয় বিধেয়। এবার এই বাক্য থেকে আমি আলাদা করতে পারি সজল ও লতা বই পড়ে। এখানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বা কাদের উদ্দেশ্য করে বলা হয়েছে? যেমন সজল ও লতাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাহলে এটাই হচ্ছে বাক্যের উদ্দেশ্য। সজল এবং লতা এটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য, কারণ এদের সম্পর্কে বলা হয়েছে। আমরা সংজ্ঞায় বলেছিলাম বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এখানে সজল ও লতা সম্পর্কে বলা হয়েছে, তাহলে সজল ও লতা হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে বিধেয়। তাহলে সজল ও লতা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে কি বলা হয়েছে? বই পড়ে। তাহলে বই পড়ে হচ্ছে বিধেয়। আমরা জানলাম প্রতিটি বাক্যের 2টি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, আর বিধেয় হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে বিধেয়। এই হচ্ছে আমাদের বাক্যের 2টি অংশ। প্রশ্ন কিন্তু 2 ধরনের হতে পারে। সাধারণ বাক্যের প্রধান 3টি অংশ, আর প্রতিটি বাক্যের 2টি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। এবার গঠনগত দিক দিয়ে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? 3 প্রকার। সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। সরল বাক্য হচ্ছে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। বাক্যে যদি একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য। সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে বা বাক্যটার শেষ হয় বা বাক্যটার পূর্ণ অর্থ প্রকাশ পায়, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটা হচ্ছে সরল বাক্য। জেসমিন সবার জন্য চা বানিয়েছে। চা বানিয়েছে মানে কি? কথাটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে, অর্থাৎ ক্রিয়াপদ দ্বারা মানে বাক্যটা সমাপ্ত হয়েছে, তাই এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর বাক্যে যদি একটি সমাপিকা ক্রিয়া থাকে তখন সেই বাক্যকে বলা হয় সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। এরপরে জটিল বাক্য। জটিল বাক্য হচ্ছে একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়। অর্থাৎ দেখা যাবে এই ধরনের বাক্যে একটা মূল বাক্যের সাথে আর একটা বাক্য আশ্রিত বা ডিপেন্ডেন্ট হয়েছে, রিলেটেড হয়েছে, দুইটা খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের বাক্য হচ্ছে জটিল বাক্য। মানে একটা আরেকটার উপরে নির্ভরশীল বা আশ্রিত বা ডিপেন্ডেন্ট থাকবে। এবং যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। মানে যদি এখানে হচ্ছে আশ্রিত, যদি থাকে তাহলে বলো, তাছাড়া কিন্তু বলবে না। তার মানে কি? একটা কথাটা একটার উপর ডিপেন্ডেন্ট। যদি কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, অর্থাৎ যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, অর্থাৎ সুখ লাভ করাটা ডিপেন্ড করছে পরিশ্রম করার উপর। তাহলে এই ধরনের আশ্রিত বাক্য হচ্ছে জটিল বাক্য। অর্থাৎ একটা মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য থাকলে সেটাকে বলা হয় জটিল বাক্য। একটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য হচ্ছে এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। যোজক কি মনে আছে? যোজক হচ্ছে বাক্যের মধ্যে যে শব্দগুলো একটা আরেকটার সাথে যুক্ত করে, এবং, ও, কিন্তু, এগুলো হচ্ছে যোজক। যোজক মানে হচ্ছে বাক্যাংশের মধ্যে যুক্ত করা বোঝায় এমন শব্দগুলোই হচ্ছে যোজক। যেমন রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত। তার মানে কি? রহমত রাতে রুটি খায় আর মানে আর রহিমা ভাত খায়। এই যে আর কিন্তু দুইটা বাক্যকে যুক্ত করেছে, দুইটা বাক্যাংশকে যুক্ত করেছে। রহমত রাতে রুটি খায় এটা একটি বাক্য, রহিমা খায় ভাত এটা একটি বাক্য। দুইটা বাক্যাংশকে যুক্ত করেছে কি? আর। এই আর এটা হচ্ছে যোজক।
এই ধরনের আর এবং ও কিন্তু নতুবা অথবা সুতরাং এই ধরনের যোজক দিয়ে যুক্ত বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। ঠিক আছে, যোজক দ্বারা গঠিত বা যোজক দ্বারা যুক্ত বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। ঠিক আছে, তোমরা খেয়াল করবে বাক্যের মধ্যে ও এবং আর এগুলো আছে কিনা, তাহলে সেটা হবে যৌগিক বাক্য। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, সক্রিয় বাক্য ও অক্রিয় বাক্য। আচ্ছা, বাক্যের বিধেয় অংশ, বাক্যের যে কোনো বাক্যের দুইটা অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। বিধেয় অংশে ক্রিয়া থাকা বা না থাকা এর উপর ভিত্তি করে বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, সক্রিয় বাক্য এবং অক্রিয় বাক্য। সক্রিয় বাক্য হচ্ছে যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে, ক্রিয়া থাকলে সেইগুলোকে বলা হয় সক্রিয় বাক্য। যেমন আমার মা চাকরি করেন, আমার মা চাকরি করেন, আমার মা এটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয় হচ্ছে চাকরি করেন। তাহলে করেন এখানে ক্রিয়া কি করেন, এটা ক্রিয়া আছে, তাই এটা হচ্ছে সক্রিয় বাক্য। অর্থাৎ যে বাক্যের ক্রিয়া থাকবে বিধেয় অংশে সেটা হচ্ছে সক্রিয় বাক্য। আমরা এখানে দেখলাম যে এই বাক্যের বিধেয় অংশে ক্রিয়া আছে, তাই এটা হচ্ছে সক্রিয় বাক্য। এরপর হচ্ছে অক্রিয় বাক্য। অক্রিয় হচ্ছে সক্রিয়র বিপরীত, অর্থাৎ যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না সেগুলোকে অক্রিয় বাক্য বলে। যেমন তিনি বাংলাদেশের নাগরিক, তিনি আমার ছোট বোন, তিনি বাংলাদেশের নাগরিক। এখানে তিনি হচ্ছে উদ্দেশ্য, বাংলাদেশের নাগরিক হচ্ছে বিধেয়। বাংলাদেশের নাগরিক এখানে কি কোনো ক্রিয়া আছে? নেই, তাই এটা হচ্ছে অক্রিয় বাক্য। এই ধরনের বাক্য হচ্ছে অক্রিয় বাক্য। বিধেয় অংশে ক্রিয়া না থাকলে সেগুলোকে বলা হয় অক্রিয় বাক্য। ঠিক আছে, তবে অতীত ও ভবিষ্যৎকালের প্রয়োগে এগুলো সক্রিয় বাক্য হয়ে যায়। যেমন অতীত এবং ভবিষ্যৎকালের যদি বাক্যটা রূপান্তর করি তাহলে কি, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, ছিলেন ছিলেন এটা কিন্তু ক্রিয়াপদ। ঠিক আছে, এটা কিন্তু তিনি বাংলাদেশের নাগরিক হবেন, হবেনও ক্রিয়াপদ। তার মানে কি অতীতকালে প্রয়োগ করলে তখন সেটাতে ক্রিয়া পাওয়া যাবে এবং তখন সেটা হবে সক্রিয় বাক্য। অর্থাৎ ক্রিয়া থাকলে সক্রিয় বাক্য, ক্রিয়া না থাকলে অক্রিয় বাক্য। ঠিক আছে, এরপরে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিবৃতিমূলক, নেতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক প্রভৃতি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ বাক্যর আরো শ্রেণী বিভাগ আছে। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে এই 5 ভাগে ভাগ করা যায়, যেমন বিবৃতিমূলক, প্রশ্নবাচক, নেতিবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক ভাগ করা যায়। ঠিক আছে, বিবৃতিবাচক বাক্য হচ্ছে কোনো বিবরণ বোঝালে সেই বাক্যটাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। কোন একটা কথা বা বিবৃতি বা বক্তার একটি সাধারণ মনের ভাব প্রকাশক বাক্যই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। বিবৃতিমূলক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। যেমন আমরা রোজ বেড়াতে যেতাম, তারা তোমাদের ভোলেনি, মানে সাধারণ কথা, এগুলো হচ্ছে বিবৃতিমূলক বাক্য। প্রশ্নবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য হচ্ছে বক্তা কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাইলে এই ধরনের বাক্য হচ্ছে প্রশ্নবাচক বাক্য। অর্থাৎ যে বাক্য দ্বারা বক্তা কোনো কিছু জানতে চায় সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেমন তোমার নাম কি, সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়, মানে কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, এই ধরনের বাক্য হচ্ছে প্রশ্নবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞা শব্দের অর্থ হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা ইত্যাদি। এই ধরনের বাক্যই হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। আমাকে একটি কলম দাও, তার মানে কি অনুরোধ করা হয়েছে, আমাকে একটি কলম দাও। তার মঙ্গল হোক, প্রার্থনা করা হয়েছে। তুমি রোদে ঘোরাফেরা করো না। ঠিক আছে, দরজাটি বন্ধ করো, এটা আদেশ। তার মানে কি এই ধরনের আদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি, প্রার্থনা এইগুলো বোঝালে তখন সেটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। এরপরে আসি আবেগবাচক বাক্য। আবেগবাচক হচ্ছে অবাক হওয়া, মানে উচ্ছ্বাস প্রকাশ করা, মানে মনের আবেগটা প্রকাশ করা। এই ধরনের বাক্য হচ্ছে আবেগবাচক বাক্য। যেমন দারুণ, আমরা জিতে গিয়েছি। অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি। ঠিক আছে, এরপরে এই যে বাক্যের প্রকারভেদ সেটা আমরা জানলাম 4টি। এখানে বিবৃতিমূলক বাক্যে নেতিবাচক আমরা জেনেছি, কিন্তু এখানে তোমাদেরকে প্রশ্ন করা হবে না যে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য কত প্রকার। ঠিক আছে, এখানে তোমাদের হতে পারে গঠন অনুসারে বাক্য কত প্রকার। এখানে যেহেতু দেওয়া আছে গঠনগত দিক দিয়ে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়, তাই এখান থেকে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আবার প্রশ্ন হতে পারে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়।
তাহলে দেখো আজকে আমরা বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করলাম এবং বাক্যের বিভিন্ন অংশ চিনলাম। এবার অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। 1 নম্বর, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? বাক্য। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? বাক্যে স্থান পেলেই সেই শব্দকে বলা হয় পদ। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? একাধিক শব্দের গুচ্ছকে বলা হয় বর্গ। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে কর্তা। সজল স্কুলে যায়, বাক্যের উদ্দেশ্য, তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সজল। সজল হচ্ছে উদ্দেশ্য। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে? আশ্রিত বাক্য, এটা হচ্ছে জটিল বাক্য। এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কি বলে? যোজকের মাধ্যমে গঠিত হয় যৌগিক বাক্য। যোজক যৌগিক বাক্য। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, সক্রিয় এবং অক্রিয়। কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়? অবাক বা বিস্মিত হলে সেখানে তৈরি হয় আবেগবাচক বাক্য। তাহলে দেখো আমাদের এই আলোচনা থেকে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।